দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন লেবাননে বসবাসরত ৩ শতাধিক বাংলাদেশি। জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী। চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ লাইন লেবাননে বসবাসরত বাংলাদেশিদের রাজধানী বৈরুতের ক্লাসিক স্টেডিয়ামে বিনামূল্যে চিকিৎসা পেতে জড়ো হয়েছিলেন ৩ শতাধিক বাংলাদেশি। বিপুলে প্রবাসীকে বিনামূল্যে দেয়া হয়েছে ওষুধও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লেবাননের জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিযুক্ত বাংলাদেশের নৌবাহিনী ও বৈরুত দূতাবাসের উদ্যোগে হয় এ কর্মসূচি। নৌবাহিনীর যুদ্ধজাহাজ, সংগ্রামের বিশেষ মেডিকেল টিম প্রবাসীদের দেয় চিকিৎসা সেবা। লেবাননে অর্থ সংকট, ভাষাগত জটিলতা এবং ইন্স্যুরেন্স জটিলতার কারণে তারা সঠিক চিকিৎসা পায় না। তো এই জন্যই আমাদের এই 15 আগস্ট উপলক্ষে আজকের এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন। আমাদের উদ্দেশ্য হলো প্রবাসীরা এখানে বর্তমান অর্থনৈতিক সংকটের সময় নিত্যদ্রব্য পণ্যের দাম বেশি, তাছাড়া ওষুধের দাম অনেক বেশি। এই জন্য দূতাবাস মনে করে প্রবাসীদের যে আর্থিক সহায়তা বা স্বাস্থ্যগত সহায়তার অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভাষাগত জটিলতায় সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় অনেক প্রবাসীকে। অর্থনৈতিক সংকটের কারণেও প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমশিম খেতে হয় তাদের। বিনামূল্যে চিকিৎসা সেবারে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। বাইরে ডাক্তার দেখাইবার গেলে আমাকে আকামা চায়, পাসপোর্ট চায়, আর আজনবী মহিলা আমাকে বেশি গুরুত্ব দেয় না, দাম দেয় না। বাঙালি ডাক্তার আসায় আমাকে অনেক সুবিধা হইতেছে। বাঙালি ডাক্তার আসিয়া আমাকে কার কি সমস্যা এরা জানতে আছে, সমস্যা জানিয়ে তারা সমস্যার সঙ্গে ওষুধ দিতে আছে ফ্রি। আমরা লেবানন আছি, বিভিন্ন সমস্যা কিন্তু ওষুধ পাওয়া যাচ্ছে না ফার্মেসিতে। এখন সরকারিভাবে সাফার থেকে ওষুধ দিতে আছে, খুব ভালো লাগতেছে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ বাকিবিল্লাহ, বনৌজা সংগ্রামের ক্যাপ্টেন মোহাম্মদ আমিরুল ইসলাম, দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ব্রিক্সের নতুন সদস্যদের তালিকায় বাংলাদেশের নাম না থাকাকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ পররাষ্ট্রমন্ত্রী। তবে বিশ্লেষকরা আমন্ত্রণ পাওয়া 6 সদস্য দেশের নাম নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যে ব্রিক্সের শক্তিমত্তা বৃদ্ধির কৌশলকে আলাদা গুরুত্ব দিচ্ছেন তারা। আহমেদ রেজার প্রতিবেদন। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে ব্রিক্সের 15তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়াকে জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশও এই জোটে যোগ দিতে পারে পূর্বে এমন আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। সম্ভাব্য কারণ হিসেবে অর্থনীতি এবং ভূ রাজনীতির বিষয়গুলো সামনে এলেও পররাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন না। যারা আগে অ্যাপ্লাই করেছে এবং যাদের ইকোনমি বড়, মোটামুটি তাদের নিয়েছে স্ট্র্যাটেজিক রিজনে। হ্যাঁ, আর আমরা তো অ্যাপ্লাই করছি মাত্র সেদিন, তাও আমাদের রিকোয়েস্ট করার পরে আমরা একটা বলছি ঠিক আছে আমরা হব। আরো লোকেরা তো বহুদিন ধরেই শুধু চেষ্টা না, শুনেছি যে যারাই জয়েন করবে তারা ব্রিক্স একটা ফান্ডও দেবে। এই মুহূর্তে আমরা সেইটা চিন্তা করছি না। কূটনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন সৌদি আরব ও আরব আমিরাতের মতো যুক্তরাষ্ট্রের মিত্রদের ব্রিক্সের সদস্য করা নতুন কোনো নীতির অংশ হতে পারে। তবে মধ্যপ্রাচ্যে শক্তি বৃদ্ধিও অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তারা। ইরান এবং সৌদি আরবের সম্পর্ক কিন্তু এখন বেটার হচ্ছে দিন দিন। একসময় যে প্রচন্ড শত্রুতা ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারছে বলে মনে হয়। সেক্ষেত্রে ইরানকে নেওয়া হচ্ছে, সৌদি আরবকে নেওয়া হলো পাশাপাশি, তার মানে এক ধরনের ব্যালেন্স হয়ে গেল। এটা হতে পারে, এই ধরনের কিন্তু হয়, মানে দুটো দেশকে নেওয়া হলো যাতে মনে না হয় যে কোনো একদিকে ঝোঁকা হচ্ছে। ব্রিক্সের নতুন সদস্যদের তালিকায় বাংলাদেশের নাম না থাকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে নানা সমীকরণে সদস্য প্রাপ্তিতে বাংলাদেশের আগ্রহ ছিল কম। তবে ভিন্ন মত আছে কূটনৈতিক বিশ্লেষকের। আমরা তো আগে চাই নাই, বুঝছেন, যখন অন্য দেশগুলো চেয়েছে আমরা চাই নাই।
আর এই মুহূর্তে আমাদের ইলেকশন আগে আমরা কোনো নতুন এগ্রিমেন্টে যেতে চাচ্ছি না। আমার তো মনে হয় বাংলাদেশ সবচেয়ে বেশি আগ্রহ এবং সবচেয়ে এটা নিয়ে একেবারে হুলস্থুল চলতেছিল দেশে, যে এই তো আমরা হয়ে গেলাম ব্রিক্স এর সদস্য, এই ধরনের কথাবার্তা হচ্ছিল এবং মনে হচ্ছিল যে এই ব্রিক্স এর এক্সপানশনের মধ্যে শুধু বাংলাদেশের প্রসঙ্গই আছে, আর যেন কোনো দেশ নেই, এমন ভাবে উৎসাহ উদ্দীপনা ছিল বাংলাদেশে। কাজে এই কথা তো মেনে নেওয়া কঠিন যে বাংলাদেশ তেমন আগ্রহ দেখায়নি, এই কারণে হয়। সম্মেলনের পাশাপাশি বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, যেখানে সদস্য পদের ব্যাপারে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাউথ হ্যাম্পটন আওয়ামী লীগের উদ্যোগে হয় আয়োজন। সংগঠনের সভাপতি আজিজুল হক খানের সভাপতিত্বে এতে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুগলুল করিম কুরেশি। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শারব আলী, আসম মিসবাহ, আব্দুল মুহিত আফজল সহ অনেকে। এই সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর গৌরবময় নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই মহান নেতাকে সপরিবারে হত্যা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেরই একটি কলঙ্কজনক ঘটনা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15 আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বাংলাদেশি তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে চীনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সংলাপ। একসাথে একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে যুব শক্তির অবদান প্রতিপাদ্য নিয়ে চিয়াংশি প্রদেশের নানচাং শহরে হয় এই আয়োজন। আলোচনা হয় অত্যাধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, সামাজিক বন্ধন বৃদ্ধি, সমাজের বিভিন্ন স্তরে মানুষকে একসাথে নিয়ে সুন্দর সমাজ গঠন সহ নানা বিষয়ে। বাংলাদেশ ছাড়াও সংলাপে অংশ নেয় নেপাল, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, কম্বোডিয়া, মালয়েশিয়া সহ 18টি দেশের 200 প্রতিনিধি। চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ সহায়তায় এটি আয়োজন করেছে চিয়াংশি প্রিভিলিয়ান্স পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এবং চিয়াংশি প্রাদেশিক যুব ফেডারেশন। ইতালির ত্রেভিজোতে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এমপি হোল্ডিংসের দ্বিতীয় কার্যালয়। ইতালিতে প্রবাসীদের আইনি সহায়তা, পরামর্শ, কাফ, ইমিগ্রেশন সহ বিভিন্ন সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মেহেদি হাওলাদার এবং প্রিন্স হাওলাদার। আর উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল সহ বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। এ সময় প্রতিষ্ঠানটি অগ্রযাত্রায় যে কোনো সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা। সর্বশেষ হয় দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। 6 বছর পার হলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরাতে পারেনি বাংলাদেশ। দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয় কিংবা বহুপাক্ষিক কোনো উদ্যোগী কাজ হয়নি এখনো। মূলত মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছা আর কার্যকর আন্তর্জাতিক চাপের অভাবকে দায়ী করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা বিশেষজ্ঞরা বলছেন, দেশে ফেরার আগ্রহ থাকলেও রাখাইনে নিরাপত্তা নিশ্চিত না হয় সংকটের সমাধান হচ্ছে না। মাহফুজ মিশুর রিপোর্ট। 25শে আগস্ট 2017 প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে 5.5 লাখেরও বেশি রোহিঙ্গা। শুরু থেকেই সমাধানের চেষ্টায় পথ খোঁজা, কবে কিভাবে মিয়ানমারে ফিরবে তারা। দ্বিপাক্ষিক নানা উদ্যোগ, দফায় দফায় বৈঠক, যৌথ ওয়ার্কিং কমিটি, তালিকা পাঠানো, যাচাই বাছাই, কত কি। যদিও ফলাফল এখনো শূন্য। চলতি বছর চীনের উদ্যোগে পরীক্ষামূলক প্রত্যাবাসন শুরুর চেষ্টা থাকলেও তা হয়নি। 7 বছরের মাথায় তাই রোহিঙ্গারা ফিরবে কবে সে প্রশ্নের উত্তর অজানা। ইটস পেইনফুলি স্লো প্রসেস। রোহিঙ্গাদেরকে রাখাইনে নিয়ে গিয়ে দেখানো হয়েছে, সামনে আবারও হতে পারে। তবে খুব কাছাকাছি আমরা এসেছিলাম সেই ট্রায়ালের, কিন্তু ট্রায়ালটি সফল হয়নি। তো আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো। ট্রায়ালটা করানোটাও মিয়ানমার কর্তৃপক্ষের এক ধরনের যে সম্মতি প্রয়োজন আছে, তাদেরকে যে কাজগুলি করতে হবে সেটা ট্রু রিপ্যাট্রিয়েশনে সহায়ক হবে বলে আমরা মনে করি।
প্রত্যাবাসন শুরুতে মিয়ানমারের উপর প্রভাব থাকা চীনের প্রচেষ্টাও দৃশ্যমান। ধারণা ছিল বেইজিং চাইলে সমাধানের পথ সহজ হতে পারে, তাও কেন হচ্ছে না সেটির পাশাপাশি চলমান বিশ্ব বাস্তবতায় রোহিঙ্গা ভরণ পোষণে অর্থ জোগাড় দিনকে দিন কঠিন হচ্ছে বাংলাদেশের জন্য। মিয়ানমার একটি চাপে আছে অবশ্যই। বিশ্বে অন্যান্য জায়গায় যে সমস্যাগুলি চলছে, শরণার্থী, ইউক্রেন ওয়ার, পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটাকে তাদের এজেন্ডার প্রায়োরিটিতে রাখা, মানবিক সহায়তা এবং পলিটিক্যাল সলিউশন, এটা চ্যালেঞ্জিং কাজ। রোহিঙ্গাদের অধিকার নিয়ে যারা কাজ করছেন তাদের মূল্যায়ন, নিজ দেশে ফেরার আগ্রহ তাদের জোরালো। ক্যাম্প নয়, জন্মভূমিতেই থাকতে চান তারা। তবে সেখানে নিরাপত্তা নিশ্চিত হলো কিনা সেটিই বড় বিবেচ্য। যাবার আশা পাইতে হবে তো। এখন তো মাঝে মাঝে আসি, বর্মা বলে যে আমরা তোমাদেরকে নেব ট্রানজিট ক্যাম্প পর্যন্ত, তার বাইরে কেউ এটা কোনো একটা উত্তর নাই। ওখানে যাই আমাদের জায়গা যাবি না, আমাদেরগুলো ফিরে পাইব কি না, আমরা আগের মতো থাকতে পারবো না, এটা হইল মেইন। রাখাইনে যে জাতিগত নিধন করেছে মিয়ানমার সরকার, আন্তর্জাতিক আদালতে চলছে তার বিচার। এ কাজটিও ত্বরান্বিত করার তাগিদ ভুক্তভোগী রোহিঙ্গাদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা নদীর গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে বাংলাদেশের কয়েকটি জেলায় আকস্মিক বন্যার শঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকে বাংলাদেশে পানি রিলিজ করেছে গজলডোবা ব্যারেজ কর্তৃপক্ষ। গেল 24 ঘন্টায় সিকিম, দার্জিলিং এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কলকাতা সহ দক্ষিণের 8 জেলাতেও একটানা বৃষ্টি হচ্ছে। ফলে ধারণ ক্ষমতার চেয়ে বেড়েছে বেশ কয়েকটি নদ নদীর পানি। চাপ সামলাতে বাংলাদেশের দিকে গজলডোবা বাঁধের 8টি গেট খুলে দেওয়া হয়েছে। এ সময় তিস্তার ভারতের সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে দেশটির সেচ দপ্তর। এছাড়া দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত সংরক্ষিত এলাকায় জারি করা হয় লাল সতর্কতা। বাংলা সিরিয়াল নিয়ে সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার টেলি একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিরিয়ালের মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, একজনের একাধিক বিয়ে আর পারিবারিক নানা কূটকাচালি প্রতিটি নাটকেই রাখা হয়। টিআরপির দৌড়ে নির্মাতারা এসব বিষয়গুলো তুলে ধরেন বলেও অনুযোগ করেন এই নেত্রী। অনেক বিষয় সামাজিক দিক বিবেচনায় সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। এদিন সামাজিক সচেতনতা বাড়ার এমন সব ইস্যু পর্দায় তুলে ধরে বাংলা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একটা পরিবারের মধ্যে দিয়ে দেখুন একটা বিজনেসকে আপনারা দাঁড় করিয়েছেন, তাই নিয়ে কত সংঘর্ষ। আর একটা জিনিস তো আপনাদের থাকেই, একজনের 3 বার বিয়ে হচ্ছে আর একটা কুটকাচালি থাকবেই, নেগেটিভ রোল। হিমাচল প্রদেশে থামছে না বিপর্যয়। বৃহস্পতিবারও পর্যটন নগরী কুল্লুতে ভূমিধসে বিলীন হয় 8টি বহু ভবন। তবে হতাহতের কোনো খবর মেলেনি। ভেঙে পড়া ভবনগুলোর মধ্যে 4টি আবাসিক, 4টি কমার্শিয়াল ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কিছু ঘরবাড়ি। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নরেশ ভার্মা জানান, জুলাই থেকে চলমান বন্যায় ফাটল ধরেছে বেশিরভাগ স্থাপনায়। সরে যাচ্ছে নিচের মাটি। ঝুঁকিপূর্ণ অবস্থায় আবাসিক, ব্যাংক, দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠানের 23টি ভবন। এরই মধ্যে সেগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। আন্নি এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। শুধু অগাস্টেই বন্যা ভূমিধসে 120 জনের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে। চলতি বর্ষা মৌসুমে 3 শতাধিক মানুষের প্রাণহানি দেখল রাজ্যটি। আহত বহু মানুষ। রাজ্যের ক্ষয়ক্ষতি হয়েছে 12,000 কোটি রুপির। সংস্কারে 1 বছরের বেশি সময় লাগবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ড্রোন হামলার পূর্বাভাসে রাজধানীর 2টি এয়ারপোর্টের কার্যক্রম স্থগিত রাখল মস্কো প্রশাসন। শুক্রবার দিনভর বহাল থাকবে এই সিদ্ধান্ত। বিমান কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, নুকোভো এবং দামেদোদোভো এয়ারপোর্টে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত। কারণ এলাকাগুলোয় রয়েছে ইউক্রেনীয় বাহিনীর তরফ থেকে ড্রোন এবং মিসাইল হামলার পূর্বাভাস। কোনো বিমান অবতরণ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে আশেপাশের এলাকার বাসিন্দাদের জানিয়েছে, রাতে জোরালো বিস্ফোরণ ঘটার কথা। গেল মঙ্গলবার এবং বুধবারও ড্রোন হামলার বিপর্যয় ঘটে বিমান ফ্লাইটে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।